গাছের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি। হুলিগানিজম নতুন করে তুলে আনতে চাইছে নাকি এইটা একটা হতাশার জায়গা থেকে বেরোচ্ছে? না না না, আমি বলছি যে নতুন করে কিছুই আমরা কি করে উঠতে পারলাম, আমার ধারণা তা নয়। রাজনৈতিকভাবে তোমাদের উপর কোনো প্রেশার আসছে না? এখনো তো বলতে পারছি না, সেটা আসছে। টুয়ার্ডস ডেমোক্রেসি তো কথা বলতে হবে, তাই না? মানে তুমি তো অটোক্রেসির জন্য কথা বলতে পারো। এবার এই কথা বলতে গিয়ে যদি ঝড় আসে? আসতেই পারে। যদি সত্যি ঝড় আসে আমরা আরো নিজেদেরকে না এগিয়ে নিয়ে যাব। এত কি প্ল্যানিং করা যায়? দেখি সম্ভব। আমরা কয়টা গান গেয়েছি মাত্র, সরাসরি এবং সেখানে কোট আনকোট নাম ধরে ধরে ব্যাপারটা করা। গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। এটা কি পপুলার হয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যাওয়ার একটা প্রবণতা বলে মনে হয়? যেখানে 3 ঘোষের নাম পরপর একবারে সরাসরি গানের মধ্যে চলে এলো। তুমি মস্তি করবে জানি গান। ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। এটা কিন্তু গানটার মধ্যে আছে এবং এই গানটি কিন্তু ওই নাটকেরই গান। 15 সালে আমরা যে ন্যারেটিভটা বলতাম, যে ছড়াটা বলতাম গানের অংশটার পরে, সেটা প্রতিবারই শোয়ে আমাদের পাল্টে পাল্টে যেত। সেটা এইবারও গেছে। আরেক ঘোষও আছে ওই বিপ্লবীদের পার্টি, টিভির চ্যানেল পার্টি, অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ। এবং আমাদের যে তুমি যেটা বলছো যে মানে ওই ব্যান্ড স্টর্মের যে গানটা দুম করে ভাইরাল হয়ে গেল, তার আগেও যে কটা শো আমরা করেছি তার আগেও কিন্তু গানটা অন্য রকমের ন্যারেটিভসে চলেছে। তুমি আজকে কি জুতো পরবে সেটার মধ্যেও পলিটিক্স আছে। ছাতা ছাড়া কি সত্যি কোনো শিল্পী আজকে থাকতে পারছে বা থাকা সম্ভব? হয় এই ছাতায় নয় ওই ছাতায় থাকতে। তাই তো ছিল, দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস। আগে একটা অন্য ছাতা ছিল, এখন একটা অন্য ছাতা আছে, কিন্তু ছাতা তো ওয়াজ দেয়ার। মানে এরকম তো তুমি বলতে পারো না যে আগে ছাতা ছিল না এখন একটা ছাতা গজিয়ে উঠেছে, তা তো নয়। ছাতাটা বদল হয়ে গেছে, আগেও একটা ছাতা ছিল, এখন একটা ছাতা আছে। বাংলা সিনেমায় সত্যিই কি সেইভাবে সুর নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো নিশ্চয়ই, 100 বার হয়েছে। এখনকার যে পরিস্থিতিতে সিনেমা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কি খুবই ইনফ্লুয়েন্সড বাই সাউথ। সেটাই তো মনে হচ্ছে। এইবারে সেই মিউজিকটা করতে আমার একটু ভালো লাগে না। ইটস এ চয়েস, কিন্তু আমি বলবো যে বাংলা সিনেমার মিউজিক কখনো এরকম তো ছিল না। আমি আমার ছোটবেলার যে সিনেমা দেখা, আমার যা বোধ, যে সিনেমা আমার ভালো লাগে, সেগুলো তো একেবারেই এরকম না। সেগুলো তো দে আর বিউটিফুল। তাহলে অনুব্রত মণ্ডল কেন শঙ্খ ঘোষের মতন কবির কবিতা এরকম একটা রিঅ্যাক্ট করলেন? নমস্কার, শুনবে তোমায় এই পর্বে আমরা আরও একজন নতুন অতিথির সঙ্গে আজকে শুনবো তোমায়। তো তার কথা শুনবোই, কিন্তু তার কথা কিভাবে শুনবো সেটা তো খুব গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা তার উল্টো দিকের জার্নি থেকে শুরু করি, অর্থাৎ এই সময় থেকে আমরা এক এক করে তাকে চিনতে শুরু করব, তার একবারে গোড়ার দিকে বা তার শেকড়ের দিকে। ইতিমধ্যেই আপনারা থাম্বনেল অথবা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকের অতিথি কে। এই মুহূর্তে বাংলা গানের জগতে যদি সবথেকে জনপ্রিয় একটি শব্দ থাকে তার নাম হুলিগানিজম। তার কারণ হচ্ছে নতুন করে বাংলা সঙ্গীতের জগতে এটা যেন একটা ঝড়ের মতন এসছে, আর সেই ঝড়ের যারা সৈনিক তাদের মধ্যে অন্যতম একজন সেনাপতি আজ আমাদের সঙ্গে আছে। তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। অনেকদিন পরে আবার তোমার সাথে দেখা হলো, এটাই ভালো লাগছে। একেবারে গানের মধ্যে আমরা দেখেছি যে বারবার করে ধরো সমাজচিত্র আসবেই, খুব স্বাভাবিকভাবে আসবে। তো তারপরে আমাদের ওই একটা যদি পুরনো দিনে আমরা গণসঙ্গীত বলি, মানে আমরা যদি ওই সময় থেকে শুরু করি যেখানে একবারে সরাসরি সমাজের কথা, মানুষের কথা, রাজনীতির কথা সঙ্গীতে চলে এসছে। তো সলিল বাবুদের সময়, হেমাঙ্গ বিশ্বাসের সময় থেকে গণসঙ্গীতের একটা ধারা, তারপরে দেখলাম আমরা একটা বাংলা আধুনিক গানের একটা সময়, এবং তারপরে আবার একটা জীবনমুখী শব্দ দিয়ে আবার কিছু মানুষের কথা, জীবনের কথা, যেটা কবির সুমন বা নচিকেতারা। কিন্তু কোথাও সেই রাজনীতিটা একটু অন্যরকম ভাবে, একটু সরাসরি, এবং সেখানে কোট আনকোট নাম ধরে ধরে ব্যাপারটা করা। গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ।
এটা কি পপুলার হয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যাওয়ার একটা প্রবণতা বলে মনে হয়? না, আমার তা মনে হয় না। তার কারণ হচ্ছে গিয়ে এই গানটি, যেই গানটির কথা তুমি বলছো, যেটা ভাইরাল গান, যেখানে 3 ঘোষের নাম পরপর ঠিক, একবারে সরাসরি গানের মধ্যে চলে এলো। তুমি মস্তি করবে জানি গানটার নাম। এইবারে গানটির দুটো পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে একটা গান, যে গানটা শুরু হয়, একটা পর্যায়ে অবধি গানটা চলে, তারপরে একটা ন্যারেটিভ হয়। আরেক ঘোষ, আরে ঘোষ, দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। এটা কিন্তু গানটার মধ্যে আছে, এবং এই গানটি কিন্তু ওই নাটকেরই গান। মানে আজ থেকে 10 বছর পেরিয়ে পিছনে চলে যাও, নাটকে আমরা এই গানটি গাইতাম। এবার মজা হচ্ছে গিয়ে পৃথিবীর রাজনীতি পাল্টে যাচ্ছে, আমাদের সমাজ পাল্টে যাচ্ছে। 2015 সালে আমরা যে ন্যারেটিভটা বলতাম, যে ছড়াটা বলতাম গানের অংশটার পরে, সেটা প্রতিবারই শোয়ে আমাদের পাল্টে পাল্টে যেত। সেটি এইবারও গেছে। এই আরেক ঘোষও আছে ওই বিপ্লবীদের পার্টি, টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ। এবং আমাদের যে তুমি যেটা বলছো যে মানে ওই ব্যান্ড স্টর্মের যে গানটা দুম করে ভাইরাল হয়ে গেল, তার আগেও যে কটা শো আমরা করেছি, তার আগেও কিন্তু গানটা অন্য রকমের ন্যারেটিভসে চলেছে। এবং ওই যেটা ভাইরাল হলো, তারপরে কিন্তু ওটাও আমরা রিপিটও করিনি কোনো দিন আর, কারণ তারপরে অন্য কথা এসেছে, বুঝতে পেরেছো? আমাদের কোনো ধারণাই ছিল না যে গানটা এরকম ভাইরাল হবে, মানে উই ডিডন্ট হ্যাভ আ ক্লু। হুলিগানিজম এটা কি কোনো আলাদা করে একটা ইজম, অর্থাৎ আমরা যেভাবে মার্কসিজম বুঝি সেই রকম কি কোনো দর্শনগত জায়গা থেকে একটা ইজম? সে তো খানিকটা তো তাই বটেই, না হলে আর ইজম কেন আমরা পেছনে লাগালাম, হুলিগানই রাখতে পারতাম। এইটার গল্পটা হচ্ছে গিয়ে 2015 সালে আমরা একটি নাটক করেছিলাম। সূত্রটা নাটক থেকেই শুরু আসলে। সেই নাটকটির নাম ছিল চৌমাথা। ওটি করেছিল হাতিবাগান সংহারাম, নির্দেশনা করেছিল অনির্বাণ ভট্টাচার্য, তার সঙ্গীত করেছিলাম আমি। এইবারে নাটকটি 4টি গল্প ছিল আর 5টা গান ছিল। ওইটাই নাটকের মানে বাকি বিজিএমের কথা আমি বলছি না, কিন্তু মূল বড় বড় বেশ 5টা সলিড গান ছিল। এই গানগুলো প্রত্যেকটা গল্পের মাঝখানে আসতো, এবং এই গানগুলো যারা পারফর্ম করতো, এই 4-5 জন আর কি, আমরা লাইভ হতো আর কি, তাদের নাম ছিল হুলি গান, মানে গান গয়াকার না, আর হুলি মানে হুলিগানস আর কি। তার একটু রাউডি গান পত্রই হতো আর কি। তো সেইখান থেকেই নামটা হুলিগানের। ওই ব্যান্ডটার নাম ছিল হুলিগান, আর ওইটাই বোধহয় শুরু আর কি, মানে আমাদের একসাথে মিউজিক্যালি কাজ করার। কারণ তারপরে মানে আমি আর অনির্বাণ বিভিন্ন সময় বিভিন্নভাবে কোলাবোরেট করেছি। এরপরে আরও অনেক লোকজন জুটেছে, তারপরে দেবরাজ এসছে। দেবরাজ, আমি আর অনির্বাণ একসাথে তো অনেকগুলো সিনেমার কাজই করেছি, সিনেমা সিরিজেরই প্রচুর গান বানিয়েছি। ওই তারপরে মনে হলো যে আমরা যখন এত গানই ভেতরে বানালাম, মানে যেই গানগুলো সিনেমা সিরিজের বাইরের গান, আমাদের গান, ডাইরেক্টলি রিলিজ হয়েছিল নিজেদের মতো নিজেদের গান বলে, ঠিক আগের বছর ইলেকশনের আগের মানে লাস্ট ইলেকশন। তো সেইটি রিলিজের পরে আমাদের মনে হলো যে আমাদের একটু পাবলিশ তো তাহলে করা উচিত, গান এরকম ফেলে রাখা উচিত নয়। কারণ নিজেদের মধ্যে গান জমতে থাকছিল, নিজেরাই মানে ঘরে বসে গান বানাচ্ছিলাম, সেগুলো রেকর্ডও করে রাখছিলাম, কিন্তু পাবলিশ হচ্ছিল না। তো তখন মনে হলো যে মানে কেন নয় আমরা একটা প্ল্যাটফর্ম বানাই, যেখানে অ্যালাইক মাইন্ডেড মিউজিশিয়ানসরা আসুক, এবং আমরা আমাদের এক্সপেরিমেন্টটা মন দিয়ে করি। গান নিয়ে আমরা যেটা করতে চাইছি সেটা করি, মন খুলেই করি, ভালো করে করি। মানে দিস ইজ দ্য, এই তখন আবার হুলিগান নামটা ফিরিয়ে আনা। আর যেহেতু এইবার ব্যাপারটা একটু বড় করে করবো বলে শেষে একটা ইজম হলে মানে বিষয়টা একটা অন্যদিকে যায় আর কি, একটা বিস্তৃতি পায় আলাদা। আমাদের গান শুনলেই বুঝতে পারছো যে তার একটা কিন্তু মানে হুলিগানিজম এক রকমের গান গায় না, মানে তার অনেক রকমেরই ইয়ে আছে। সেগুলো মানে ক্রমশ যত গান বেরোবে তত আর কি বুঝতে পেরে যাবে। কারণ আমাদের তো বেরিয়েছে সবেমাত্র মেলার গান, এবার মেলার গান আর পূজার গান দুটোই গান বেরিয়েছে, মানে পাবলিশড সং। বাকি যেগুলো হচ্ছে কি সব মানে শো থেকে লাইভ
করে এখন যেগুলো ইউটিউবে দেখা যায়, সেই রকম করে গান তো আমাদের অনেকেই শুনে ফেলেছে। এই যে শুভদীপ, দেবরাজ, অনির্বাণ, এই তিনজন বলা যেতে পারে সঙ্গীতের মানুষ এবং থিয়েটারের মানুষ, এবং থিয়েটারের সূত্র ধরেই তিনজন একে অপরের কাছে আসা এবং তারপরে একটা গানের দল তৈরি করা, এবং যেটা আমাদের কাছে সব থেকে খুব জনপ্রিয় আকার তৈরি হয় মেলার গান থেকেই আর কি, আমাদের কাছে উঠে আসে একটা নতুন গান। তবে এই গান এবং গানের সঙ্গে দৃশ্যায়ন, এইটা বেশ কিছুদিন ধরে আমাদের এই সমাজে চলছে, আমরা দেখতে পাচ্ছি বাংলা গানের জগতে। কিন্তু সেই দৃশ্যায়নের মধ্যে একটা নাটকীয়তা তৈরি করা, মানে যা শুধুমাত্র গানের বাহ্যিক জায়গাটাকেই প্রকাশ করছে না, সেই গানের কোথাও দর্শনগত কতগুলো জায়গা প্রকাশ করছে। এবং একই সঙ্গে এই যে একটা ব্যান্ডের মতন করে পোশাক, এবং সেই ব্যান্ডের আবার কপালে মধ্যে যেরকম খনি শ্রমিকদের আলো থাকে সেই আলোটাকে ব্যবহার করা, এই সমস্ত কিছুই কি শুধুমাত্র একটা আলাদা করতে হবে বলে করা, নাকি প্রত্যেকটার পিছনে আলাদা আলাদা কোনো অর্থ আছে? অর্থ বলতে কস্টিউমের, মানে আমি বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়েই তো চিন্তা ভাবনা করার মতোই জিনিস এটা। মানে এটা তো এমন নয় যে আমরা জাস্ট একটা করে দিলাম, এবং সেই বয়সও আমাদের আর নয়। মানে আজ থেকে 20 বছর আগে যে গান বাজনা করেছি এখন তো আর সেটা করছি না। এখন যাই করব আমরা, এবং যখন আমরা মানে অনির্বাণ, দেবরাজ, আমি, কৃষাণু হচ্ছে কি আমাদের যে বেস গিটারিস্ট, এবং ওর সাথে আমার অ্যাসোসিয়েশন প্রায় 15 বছর। আমরা অনেক বছর একসাথে মিউজিক করছি। ও আশিনগরের সময়টা তো একসাথে কাজ করেছি আমরা। নীলাংশুক, এরকম 10-15 সুশ্রুত যে আমাদের মাসি বাজায়, এর বাদে সোমেশ্বর আছে যে গিটার বাজায়, ওর এই তিনজন নতুন ড্রামার প্রীতম, আর একজন ভায়োলিনিস্ট আছে সেও প্রীতম। এই তিনজনই বলতে গেলে মিউজিশিয়ান হিসেবে আমাদের সাথে কাজ করা নতুন, কিন্তু বাকি এই যে টিমটা আমরা বহু বছর একসাথে কাজ করেছি। কাজ করতে করতে তো একটা জিনিস হয়। এইবারে যখন আমরা এটা করতে আসলাম, যখন হুলিগানিজম ভাবলাম যে উই উইল ডু দিস, তখন তো অবশ্যই আমরা সব মানে সেগমেন্টেই ভেবেছি যে গান কীরকম হবে, গান এই ধরনের হতে হবে, পোশাক কীরকম হবে, তাহলে এই রকমের হতে হবে। যদি আমাদের শো দেখতে আসো, আমরা কল শো বাদে নিজেদের ওন শো করায় খুব বিশ্বাসী। অন্তত 2-3টে করে বছরে শো করার চেষ্টা করি। সেটা আমরা এই বছরই পরপর 2টো শো করলাম, একটি জিডি বিড়লায়, একটি কয়েকদিন আগেই কলা মন্দিরে। তো ওই শোগুলোতে আসলে দেখবে যে আমাদের মঞ্চায়ন, আমরা যেটা বলতে চাইছি সেইগুলো আরো পরিষ্কার হবে। মানে শুধু শোনার নয়, এটা না না, একেবারেই নয়, কখনোই শুধু শোনার নয়। এআই হ্যাঁ, বা রোবট, হ্যাঁ, মা কি করে হবে? এই বলো 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 সবে টেকনোলজির রবে, এই বলো 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 সবে টেকনোলজির রবে, রোবট এবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। গানকে থিয়েটারের একটা অংশ করে তোলা, নাকি গানটাই ইটসেলফ একটা আলাদা থিয়েট্রিক্যাল ভাষা তৈরি করবে? আমি বলছি থিয়েটার নয়, দিস ইজ নট থিয়েটার। কিন্তু আমি বলছি যে ধরো গানটাকে যদি তুমি একটা এক্সপিরিয়েন্সের মতো করে দিতে চাও, খালি শোনার জন্য না, তুমি এক্সপিরিয়েন্স করো, গানটার ওটার ভেতরে থাকো। ধরো তুমি আমার 2 ঘন্টার শো দেখতে আসলে, দেন আমি তোমাকে ওটার মধ্যে 2 ঘন্টা রাখলাম, একটা গান হচ্ছে না, 14টা গান হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন ইটস আ সিরিজ অফ, মানে এটা 2 ঘন্টা ধরে চলছে। বুঝতে পেরেছো? সো এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা। আমরা ধরো গানের মধ্যে একটা জিনিস অনেক দিন আগে থেকেই লক্ষ্য করেছি, যেটা আমাদের একটা পরম্পরাও ছিল বলা যেতে পারে, যে ধরো কবি গান বা খেউর গান, যেখানে সরাসরি ব্যক্তি মানুষকে নিয়ে বলা বা তাকে নিয়ে বিভিন্ন, সেটা বিদ্যাসাগরকে নিয়েও হয়েছে। বিদ্যাসাগরকে নিয়ে প্রচুর খেউর তৈরি হয়েছে যখন তিনি বিধবা বিবাহ প্রথা প্রচলন করছিলেন। অর্থাৎ তখন আমাদের এই পুরনো সমাজের মধ্যে এই সংস্কৃতিটা ছিল। একদম সেইটা কি কোনো একভাবে হুলিগানিজম নতুন করে তুলে আনতে চাইছে, নাকি এইটা একটা হতাশার জায়গা থেকে বেরোচ্ছে? না না না, আমি বলছি যে নতুন করে কিছুই আমরা কি করে উঠতে পারলাম, আমার ধারণা তা নয়। দেখো, এত দীর্ঘদিন ধরে আমরা থিয়েটারে কাজ করেছি, বা আমার যে ব্যক্তিগত কাজ, আমার মানে মিউজিকের জায়গায় দাঁড়িয়ে যে কাজ, বা আমার গ্রামে মানে গ্রামাঞ্চলে গিয়ে যে কাজ, তাতে আমি যে মানে বিভিন্ন রকমের লোকসঙ্গীতের সাথে যে কাজ করেছি এতগুলো বছর ধরে, আমি তো বরাবরই তাই দেখেছি যে মানুষ খুব পরিষ্কার কথা বলে, নিজের সময় নিয়ে
নিজের বেঁচে থাকা নিয়ে, নিজেদের সমাজটা নিয়ে, নিজের চারপাশটা নিয়ে। এই মানে আমি বলছি, ধরো তুমি একটু চলে গেলে, মালদায় চলে গেলেই তুমি ওখানে গম্ভীরা পেয়ে যাবে, যেখানে শিবকে নানা বলে ডাকে ওরা, এবং শিবের সাথে ইয়ার্কি মারে, বলে না না তোমার জন্যই তো আমাদের এই দশা হয়েছে, তুমি এখন এটা সলভ করে দাও। এবং তারা সব রকমের সমস্যা বলে, যে গ্রামের ওই যে মাতব্বর, ও সব থেকে বেশি টাকা খেয়েছে, দিয়ে ও এখানে আমার কালভারটা বানিয়ে দেয়নি, তুমি এর বিচার করো। এবং এটা তো ওরা এখনো করে। গম্ভীরা তো হয়, গম্ভীরা আছে, আলকাপও অনেকটা, আলকাপ তো বরং একটু মানে শুকিয়ে এসেছে, আলকাপ পাওয়া যায় না বেশি। গম্ভীরা তো এখনো মানে খুবই মানে প্রাঞ্জল। যেমন কবি গান খুব কমে এসেছে, কবি গান তো আর পাওয়া যায় না। কিন্তু খেউর বলো, বা আমি সব থেকে বড় এক্সাম্পল গম্ভীরেরই বলবো, মানে অতটা পলিটিক্যাল আর কোনো আর্ট ফর্ম এত সহজে পট করে হয় না আমাদের পশ্চিমবাংলায়। ধরো আমাদের পশ্চিমবাংলায় মানে কম নেই করেও তো অন্তত 70-80টা আর্ট ফর্ম আছে, তার থেকে বেশি হবে, তার বেশি হয়তো হবে। যদি আমরা হাতে গুনতে শুরু করি, এখন যারা বেঁচে আছে অন্তত, তুমি গুটিয়ে আনলো 40-এর কম করতে পারবে না একে। এত ধরনের আর্ট ফর্ম আছে, মানে লোক আঙ্গিকের বিভিন্ন ধরনের আছে। আমরা জানি কয়েকটা, 8-10টা 12টাই নাম বলতে পারবো, কিন্তু সবার মধ্যে কিন্তু এই প্র্যাকটিসটা ছিল যে তুমি তোমার সময়টাকে নিয়ে কথা বলছো। হুলিগানিজম এর প্রথম ভাবনাটা, শুরুটা কিন্তু এইটাই, যে আমরা আমাদের এই সময়টাকে নিয়ে কথা বলবো। কারণ বাকি যে গান, ধরো একটু প্রেমের গান করতে হবে, বা অন্য যে গান, বা সিনেমার দরকারে যে গান, সেখানে তো আমরা আমাদের মতো গান বানাচ্ছিলামই, তৈরি করছিলাম। কিন্তু আমাদের এই সময়টাকে নিয়ে কথা বলা, আমাদের এই সময় বেঁচে থাকাটাকে নিয়ে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছিল। তো এই সময়ের কথাই যদি ওঠে, তাহলে তো এই সময়ে আসলে কম বেশি আমরা প্রত্যেকেই কোথাও একটা রাজনৈতিক আধিপত্যর জায়গা দেখতে পাই। রাজনীতি তো আমাদের সমাজে চিরকালই ছিল, বহুদিন ধরেই ছিল, কিন্তু পার্টি পলিটিক্স যেটা বলা হয়, যে একটি রাজনৈতিক দল বা এইরকম একটি দুটি রাজনৈতিক দলের প্রাধান্য, আধিপত্য, এবং সেটা এতটাই সেই আধিপত্য আছে যে অন্যান্য রাজনৈতিক দল বা বিরোধী পক্ষ প্রায় কথাই বলতে পারে না, বা তাদের সেটাই থাকে না। সেটা আমরা রাজ্য স্তরে দেখি বা দেশের স্তরে দেখি। সেই রকম একটা পরিমণ্ডলে যখন এই গানগুলো তৈরি হচ্ছে, এই গানগুলো যখন পারফর্ম করছো তোমরা, রাজনৈতিকভাবে তোমাদের উপর কোনো প্রেশার আসছে না? এখনো তো বলতে পারছি না, সেটা আসছে। আমরা যে খুব সিরিয়াসলি কিছু বলছি তাও নয়, কিন্তু মানে আমরা কিন্তু মজা করে বলছি। মানে আমরা কিন্তু হুলিগান, মানে আমরা নিজেদের বলেছি যে আমরা হচ্ছি উই আর ক্লাউনস, শেক্সপিয়ারের ফুলসদের মতো। মানে উই টক অ্যাবাউট আওয়ার টাইম সার্কাস্টিক্যালি, অ্যান্ড উই আর ক্লাউনস, মানে উই ক্যান ব্ল্যাবার। কিন্তু এই ক্লাউনের মধ্যেই তো সব থেকে বড় স্যাটায়ার থাকে। শেক্সপিয়ার তো তাই করে গেছেন। এখন মানে উই আর জাস্ট ফলোয়িং দ্য পাথ, কিন্তু মানে ইটস নাথিং, আমরা খুব সিরিয়াসলি কিছু বলছি না। মানে তুমি ধরো, এটা এখানে একটু কাটছি আর কি, এই একটা অন্য জিনিস জানতে ইচ্ছে করছে। এই যে একটা খুব বুদ্ধিদীপ্ত জায়গা থেকে যদি আমরা ভাবি, সেটা হচ্ছে আমি নিজেকে ক্লাউন করে ফেললাম, বা ক্লাউনের মতন করে ভাবলাম বা প্রকাশ করলাম, সেখানে কি কোথাও আসলে বাকি আমার উল্টো দিকে যারা আছে তাদেরকেও একটু ক্লাউন ভেবে ফেলা, যে তারা কি একদমই বুঝতে পারবে না যে আমি আসলে হাসতে হাসতে এমন কিছু কথা বলে যাচ্ছি যে কথাগুলো কিন্তু যারা অন্তত ক্ষমতায় আছে তাদের বিপক্ষে যাবে, বা এস্টাবলিশমেন্টের বিপক্ষে যাচ্ছে? দেখো, এইটা তো একটা কনফ্লিক্ট, এটা তো চিরকালীন কনফ্লিক্ট, এটা তো আজকে নতুন করে কনফ্লিক্ট হচ্ছে তা নয়। তুমি যখনই তোমার চারিপাশটা নিয়ে কথা বলবে, তখনই তুমি একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথাই বলবে। কারণ কোনো এস্টাবলিশমেন্ট ফুলফিলিং হয় না, তার মধ্যে খামতিই থাকে স্বাভাবিকভাবে। তুমি যতই স্বর্গরাজ্য দেখো, তার মধ্যেও খামতি থাকবে। তো তুমি যখনই তোমার সময়টাকে নিয়ে কথা বলবে, তুমি সামহাউ একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথাই বলছো। এইবারে, এবং সেটা বলাটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি ইন আ ডেমোক্রেসি সেটা বলা ইম্পর্টেন্ট এই জন্য যে তুমি তো তোমার সমাজটাকে নিয়ে কথা বলবে, নাহলে সেটা কি করে ঠিক হবে, ভালো হবে কি করে, গ্রোথ হবে কি করে। হ্যাঁ, ইভেন যারা আমাদের ক্ষমতায় আছে, যারা আমাদের রাজ্য চালান, দেশ চালান, বা পৃথিবী চালাচ্ছেন বিভিন্ন মানুষজন, তাদের কাছে তো এই আমাদের যে কথাগুলো সেগুলো তো পৌঁছানো ইজ আ গুড থিং, ইটস নট আ ব্যাড থিং। আমি বলছি ক্রিটিসিজমটাকে সবসময় একটা নেগেটিভ ক্রিটিসিজম ভাবে দেখার আমাদের অভ্যেস হয়েছে, উইচ ইজ নট আ গুড মানে অভ্যেস।
না, মানে সেইটা- why do you not take it as a positive criticism? হ্যাঁ অবশ্যই, এবং সেটা খুব ভালো একটি জায়গা। তো কিন্তু এই পজিটিভিটি মানে ক্রিটিসিজম সবসময় একটা পজিটিভ জায়গা থাকে। নেওয়ার ক্ষমতাটাই তো চলে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা সত্যি প্রকৃত অর্থে কি গণতান্ত্রিক পরিসরে বসবাস করতে পারছি, মানে আমরা গণতান্ত্রিক দেশ, কিন্তু সত্যি কি ডেমোক্রেসি শব্দটা এখানে শিল্পের জগতে আমাদের দেশে বা আমাদের রাজ্যে কি তোমরা শিল্পী হিসেবে কি বুঝতে পারছো যেটা খুব ডেমোক্রেটিক একটা জায়গা? কিন্তু ডেমোক্রেসির জন্যই তো লড়তে হবে, মানে ডেমোক্রেসির মানে টুয়ার্ডস ডেমোক্রেসি তো কথা বলতে হবে, তাই না? মানে তুমি তো অটোক্রেসির জন্য কথা বলতে পারো এবার না। এই কথা বলতে গিয়ে যদি ঝড় আসে, আসতেই পারে। মানে সেটা তোমরা কিভাবে সামলাবে? নাকি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখন, তিনি যখন উত্থান হচ্ছে তার, তো তিনি একটা কথা বলেছিলেন যে পথই আমাদের পথকে চেনাবে। মানে আমি সেই অর্থে কোনো রাজনৈতিক ইজম নিয়ে কোনো পার্টিকুলার কোনো মতাদর্শ নিয়ে আমি এগোচ্ছি না। আমি একটা সার্বিকভাবে এই সমাজ ব্যবস্থা, এই রাজনৈতিক পরিসরের বিরুদ্ধে একটা কথা বলছি, একটা অন্য কথা বলছি, যাতে সাধারণ মানুষের সুযোগ সুবিধা পায়, সাধারণ মানুষের লাভ হয়। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দর্শন নয়, একদম নয়। কিন্তু আমি যত এগোবো আমার পথ আমাকে কিভাবে এগোতে হবে পথকে চিনিয়ে দেবে। এটা উনি একবারে প্রথম দিকে বলেছিলেন যখন তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগে, যখন তিনি বিরোধী দলনেত্রী হিসাবে উঠে এসেছিলেন। তো তোমরাও কি সেভাবে ভাবছো, নাকি তোমাদের একটা প্ল্যানিং আছে যে যদি সত্যি ঝড় আসে আমরা আরো নিজেদেরকে না এগিয়ে নিয়ে যাব? এত কি প্ল্যানিং করা যায়? দেখি সম্ভব। আমরা কয়টা গান গেয়েছি মাত্র, এইটার জন্য কি ঝড় আসবে আমরা সত্যি জানি না। যদি আসে তখন আমাদের সেটা আরো কিছু গান বানাতে হবে হয়তো, আমি জানি না, মানে আই ডোন্ট নো। কিন্তু আমার ধারণা এরকম এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা এরকমও কিছু করে ফেলিনি। এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে, মানে আফটার অল আমরা একটা গানেরই দল, উই আর নট আ পলিটিক্যাল পার্টি, আমরা কোনো পলিটিক্যাল এন্টিটি নই। আমরা সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষের স্পট থেকে দাঁড়িয়ে যা অবজারভেশন সেইটুকু বলছি। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সত্যি কি একজন মানুষ, মানে অন্তত বিশেষ করে যারা শিল্পের জগতে আছে, তারা কোনো রকম রাজনৈতিক পরিচয় ছাড়া কি তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে? হচ্ছে এটার বাস্তবতাটাকে আমরা যদি একটু আড়ালটাকে সত্যি ছেড়ে ফেলে সত্যি কথাটা সত্যিভাবে বলার চেষ্টা করি। দেখো, আমি ছোটবেলা থেকে যে থিয়েটার প্র্যাকটিস করেছি, বা আমাদের কলকাতা শহরে যে থিয়েটার মানে চর্চা হয়, তাতে খুব ছোটোবেলা থেকেই শিখেছি যে কথাটা, সেটা হচ্ছে অ্যাপলিটিক্যাল বলে তো কিছুই আসলে হয় না। এবং সেটা সত্যিই কথা, অ্যাপলিটিক্যাল বলে সত্যিই কিছু হয় না। তুমি আজকে কি জুতো পরবে সেটার মধ্যেও পলিটিক্স আছে, তো তুমি আজকে কি খাবে সেটার মধ্যেও পলিটিক্স আছে। তো যারা বলে যে আমি একটু অ্যাপলিটিক্যাল মানুষ, আসলে হয় জেনে বলছে যে আমি ঝামেলাটার মধ্যে পড়বো না, বা মানে আমি টপিকটা এড়িয়ে যাব, বা ম্যাসিভলি ইগনোরেন্ট। আমার প্রথমটাই মনে হয়, এত ইগনোরেন্ট কেউ হতে পারে না। তো আমরা সবাই পলিটিক্যাল, মানে আমি বলছি না মানে পার্টি পলিটিক্সের মতো করে বুঝানো, মানে এই পৃথিবীতে বাঁচতে গেলে তোমাকে পলিটিক্যাল থিঙ্কিং রাখতেই হবে, পলিটিক্যাল কনসিয়াসনেস তোমাকে রাখতেই হবে, কারণ তোমার চারিপাশে ওটা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, এবং এটার মধ্যে কোনো খারাপ বিষয় নেই। বাকি শিল্পীদের কথা আমি কি করেই বা বলি, কিন্তু আমার মানে যদি আমি খানিকটাও শিল্পী হয়ে উঠতে পারি, অবশ্যই আমার রাজনৈতিক সচেতনতা তো আমার শিল্পকে সব সময়ের জন্যই মানে কি বলবো আর কি, মানে জাজ করতে সুবিধা করেছে, হেল্প করেছে আমাকে। এমন নয় যে আমি সব কাজই খুবই ওই মোটিভেটেড হয়ে করেছি, কারণ তা নয়, কারণ কন্টেন্টও খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু অবশ্যই আমার চিন্তাভাবনা, আমার বোঝা, আমি যে বই পড়েছি বা আমি যে গান শুনতে পছন্দ করি, তার মধ্যে তো অবশ্যই একটা ওই শিক্ষাটা আছে একেবারেই। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা তুমি বললে যে অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না, অন্তত শিল্পীদের জীবনে তো হয় না। এটা খুব কারোর স্বাভাবিক, জীবনেই হয় না, কারোর জীবনেই হয় কিনা হ্যাঁ সন্দেহ। আমরা যদিও বা শিল্পী অশিল্পী কেন ভাগ করছি, কিন্তু পলিটিক্যাল হওয়া আর একটি ছাতার নিচে থাকা, এই দুটো তো এক নয়। মানে আমি যে ছাতার নিচে থাকাটা একটু সেফ,
হ্যাঁ, কিন্তু এই ছাতা ছাড়া কি সত্যি কোনো শিল্পী আজকে থাকতে পারছে বা থাকা সম্ভব হচ্ছে? এইটা আমার মূল প্রশ্নের জায়গা ছিল। যে আমি বলছি না যে আচ্ছা। সবাই সবাই মানে কেউ সবাই পলিটিক্যাল, অবশ্যই পলিটিক্যাল, কিন্তু আমি বাধ্য হব অথবা হয় এই ছাতায় নয় ওই ছাতায় থাকতে। তাই তো ছিল, দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস। আগে একটা অন্য ছাতা ছিল, এখন একটা অন্য ছাতা আছে, কিন্তু ছাতা তো ওয়াজ দেয়ার। মানে এরকম তো তুমি বলতে পারো না যে আগে ছাতা ছিল না এখন একটা ছাতা গজিয়ে উঠেছে, তা তো নয়। ছাতাটা বদল হয়ে গেছে, আগেও একটা ছাতা ছিল, এখনও একটা ছাতা আছে। আর তাই যদি দেখো, মানে শিল্পীরা তো সবসময় কারুর না কারুর পৃষ্ঠপোষকতায় সেই রাজার সময় থেকেই হয়েছে এটা। তারপরে যে মাঝখানে একটা সময় এসেছিলো, সেটা হচ্ছে খুব মানে মানে আর্ট ফর মানে ফাইট, বা আর্ট ফর মানে নিজের এক্সপ্রেশন, নিজের ফ্রিডম, ফর আর্ট ফর রেভলিউশন, সেইটা এখন আর নেই, সেই জায়গাটা সরে গেছে। এখনকার মোটিভেশন কি, আই হ্যাভ নো ক্লু। মানে আমারটা জানি, বাকি শিল্পীদের কি মোটিভেশন থেকে তা মানে দে আর আর্টিস্ট, আই ডোন্ট হ্যাভ আ ক্লু। বেশ, আমরা হুলিগানিজমের একটা অধ্যায় ছিলাম, এবার একটু আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করব, যে শিল্পী হিসেবে তাকে চিনবার চেষ্টা করব, কারণ তার শুরুটা অনেক আগে। একবারে থিয়েটার তোমার প্রথম বলা যেতে পারে শেকড়, যেখান থেকে তুমি মিউজিকে বা বিভিন্ন জায়গায় আসা, সেই থিয়েটার থেকে হঠাৎ করে এই যে মিউজিকে শিফট হয়ে যাওয়া, অনেকটাই শিফট হয়ে যাওয়া, এখন থিয়েটারের জায়গা থেকেও তোমার মিউজিকের মানুষ হিসাবে, কারণ অনেকগুলো ইতিমধ্যে পরিচালনার কাজ করে ফেলেছো, তো এই শিফটিংটা ঠিক কখন মনে হলো? না, এটা তো খুব ছোটোবেলায়। এটা হচ্ছে গিয়ে আমার বাড়ি হচ্ছে থিয়েটারের বাড়ি, মানে আমার বাবা থিয়েটার করতেন, মা থিয়েটার করতেন। একটু যখন বড় হলাম, ক্লাস 8-9, তখন খুব গিটার বাজানোর শখ হলো। আসলে তখন সুমন চাটুর্যে, মানে আমাদের কবির সুমনের প্রথম অ্যালবামটি বেরিয়ে গেছে, এবং শুনে আর কি মানে যা হয় আর বোম্বার্ডমেন্টের মতো আর কি, যে এইগুলো কী গান, এটা কী কথা। তার আগে যদিও বা ডিলান শুনেছি বা পিট সিগার শুনেছি, কিন্তু বাংলায় এই ভয়ঙ্কর অভিঘাত হলো আর কি। তো তখন খুব ইচ্ছে হলো যে আমি একটা গিটার, মানে আই হ্যাভ টু প্লে আ গিটার। আকাশ তো একটাই মাথার উপরে, নুড়ি ছড়ানো আলো দিগন্ত জুড়ে, অন্ধকারই চেনায় সঠিক যাতায়াত, তোমার আঙুল ছুঁয়ে হাওয়া বদলাবে গতিপথ। সাজোয়া গাড়ির ধোঁয়া ঢাকছে শহর, কাঁটা তার বুঝে নেবে প্রতিটা প্রহর। সাজোয়া গাড়ির ধোঁয়া ঢাকছে শহর, কাঁটা তার বুঝে নেবে প্রতিটা প্রহর। প্রতি ঘরে চুপি সারে জাগছে আঘাত, তোমার আঙুল ছুঁয়ে হাওয়া বদলাবে গতিপথ। গান গাওয়ার স্বপ্ন তখনও ছিল না, কারণ আমি গান গাইতে পারবো কিনা আমি জানতাম না, আমার কোনো গানের তালিম নেই। ওই বয়স অবধি, ক্লাস 8 মানে যথেষ্ট বড়ই হয়ে গেছি, 14-15 বছর বয়স হয়ে গেছে। এবং তার আগে একটু তবলা শিখেছি, বা যেরকম বাড়িতে হয় আর কি, আমাদের ওই পুরনো বাঙালি বাড়িতে যেরকম হতো, বা একটু কেউ আমার বোন গান গাইতো, ওর সাথে বসে একটু সারেগামা করেছি, এইটা এই দৌড়। আর হচ্ছে আমাদের থিয়েটারের গান, প্রত্যেক দিন শোয়ের আগে আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট করে গান গাইতাম বিভিন্ন রকমের। যেমন তখন এটা একটা রেওয়াজও ছিল, মানুষজন জড়ো করা, যেন ওই গান দিয়ে জড়ো করা, মানুষ আসতো। প্রতুল জেঠু কতবার গিয়ে আমাদের ওখানে গান গেয়েছেন, মানে অনেকে, আমি একজনের নাম বললাম মাত্র। তো ওই আমার ওই গান শোনা একটু অন্য রকমের গান শোনার গান ছিল। এবং তারপরে ওই গিটারের বড় শখ হলো, ওই এটা গিটার না বাজালে জীবন বিফল হয়ে যাবে। তো তখন থেকেই প্যাশনটা পাল্টে যায় ওইটাই। আর এবং ধীরে ধীরে আমি রিয়েলাইজ করি যে বাকিরা যে ধরনের অভিনয় করছে, বা আমাদের দলের নাম তখন ছিল লিভিং থিয়েটার, খর্দা লিভিং থিয়েটার। তো
ওরা যে মানে ফাইনারি জিনিসটা আনতে পারছে অভিনয়, আই অ্যাম নোওয়্যার নিয়ার টু দ্যাট। তো আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যে অভিনয় করলে আমার মানে দের ইজ নো চান্স টু সাকসিড। তো সেইখান থেকেই বোধহয় শিফট। সেটা বলছে প্রবীর গুহর ছেলে আর কি। হ্যাঁ, এবং আমি কথাটা বাবাকেই বলেছিলাম, যে বাবাকে বলতে পারিনি, মাকে বলেছিলাম যে আমি আর থিয়েটার করব না, আমি এটা বন্ধ করতে চাইছি, আমি এটা অন্য কিছু ট্রাই করতে চাইছি। তো এবং সেটা ওরা মেনেও নিয়েছিলেন। তারপরে আমি প্রায় বছর 3-4 একদম থিয়েটার করিনি, এবং তারপরে একদম খুব মন দিয়ে গিটার মানে শেখা, তৈরি করা, তারপরে স্কুলের একটা ব্যান্ড তৈরি হওয়া, অনেক আগে স্কুল ব্যান্ড, বুঝতে পেরেছো, তার নাম ছিল চক্রবুহ। তো সেইটার পরে তারপরে আমি আবার থিয়েটারে ফিরে এসে বলি যে ঠিক আছে, এইবার আমি আরেকবার থিয়েটার করতে রাজি আছি, কিন্তু এইবারে আমি আমার রোলটা জানি, মানে আমি আর অভিনেতা হিসেবে থিয়েটার করতে চাই না, বাট আমি অ্যাজ আ মিউজিশিয়ান বা অ্যাজ আ মিউজিক ডিরেক্টর বা অ্যাজ আ মানে মিউজিক ডিজাইনার হিসেবে কাজ করে দেখতে চাই, এক্সপ্লোর করে দেখতে চাই। তখন আমার দল সেই সুযোগ আমাকে দিয়েছিল। তো সেই শুরু, তারপরে আস্তে আস্তে তো বাইরের দলে কাজ করা, এখানে ওখানে চারিপাশেই কাজ করা, কিন্তু সবটাই কিন্তু মিউজিকের হাত ধরে কাজ করা। এই যে একবারে থিয়েটারের সুর করা থেকে শুরু করে বল্লভপুরের রূপকথার মতন সিনেমাতে সুর করা, তার সঙ্গীত আয়োজন, তো এই যে জার্নিটা, মানে একটা থিয়েটার আর একটা সিনেমা, এই পরিক্রমাটায় সব থেকে ইম্পর্টেন্ট কোন জায়গাটা মনে হয়েছে? মানে আমি বলতে চাইছি যে থিয়েটারের প্রতি সেখান থেকে কি শিফটিং, নাকি থিয়েটারকে নিয়েই ওখানে যাওয়া? দেখো, থিয়েটারে মিউজিক যখন আমি যখন মিউজিক করা শুরু করলাম, কি করব তো জানতাম না, কিন্তু কি করব নাগুলো খুব পরিষ্কার ছিল। সেটা হচ্ছে গিয়ে থিয়েটারে এক ধরনের মিউজিক হতো, এখন তা অনেকটা পাল্টেছে। আমাদের ওই সময়টা তো হতো, মানে ধরো আমি যদি বলি 80-90 সালের যে থিয়েটার, তার একটা ধরনের এক গানের এক ধরন ছিল, মিউজিকের একটা ধরন ছিল, যে কারণেই হোক আমার সেটি একেবারেই পছন্দ হতো না। এবং আমি মানে আর কিছু করতে পারি চাই না পারি, আমি ওইটা কোনোদিন করবো না, এটা নিজের কাছে কথা বলে রেখেছিলাম যে ওই ঘরানায় আমি ঢুকবো না। আচ্ছা। মানে সেই কারণেই আমার থিয়েটারে মিউজিক করতে আসা, যে ব্যাপারটাকে একটু অন্যরকম করে দেখা, আদৌ কিছু করা যায় কি না। তখন ওই গিটার নিয়ে বাজানো, এই করা, অন্য জিনিসপত্র ঢোকানো, শব্দের প্রতি ইম্পর্টেন্স দেওয়া, বিভিন্ন মানে মিউজিক্যাল জিনিস দিয়ে মিউজিক করার চেষ্টা করা, এগুলো আগেও অনেকেই করেছেন, এরকম নয়। এইটা হচ্ছে ওই ব্যাপারটা। আর থিয়েটার তো এইগুলো আমাকে খুব শিখিয়েছে, করতে করতে তো এগুলো শিখেছি যে কেন একটা মিউজিক আসছে, কেন ওখানে আমি একটা শব্দ করলাম, কারণ থিয়েটার তো ম্যাসিভলি লজিক্যাল, ইললজিক্যাল ওখানে কিছু হয় না। তো তুমি ধরো একটা 2 ঘন্টার নাটকে যদি আমি 200টা শব্দ করে থাকি, তাহলে এই 200টারই লজিক আমার কাছে আছে, যে আমি কেন ওখানে ওটা করেছি, কেন ওখানে সেটা করেছি। এই শিক্ষাটা তো আমাকে থিয়েটারই দিয়েছে। এইবারে সিনেমায় সবসময় সেই লজিক খাটে না, কারণ সিনেমা মিউজিক ডিমান্ড করে, কমার্শিয়াল সিনেমায়, কিন্তু সামহাউ এই লজিকটার শিক্ষাটা তো আমার মধ্যে রয়ে গেছে, সেটা তো খুব ম্যাসিভলি হেল্প করেছে। আচ্ছা, এমনি মনে হয় কি যে এখন যে ধরনের সিনেমা বা কমার্শিয়াল সিনেমা, যে ধরনের মিউজিক চলে বা মিউজিক কম্পোজ হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলার ক্ষেত্রে, বাংলা সিনেমার ক্ষেত্রে, তার বাইরে দাঁড়িয়ে এই যে আলাদা এক ধরনের মিউজিকের প্রবাহ, সত্যি কি তার কোনো ভালো এক্সপেরিমেন্ট? আলাদা বলতে আমি বলছি যে আমি যখন বল্লভপুরের রূপকথা শুনছি বা যখন অথৈয়ের মিউজিক শুনছি, সেই মিউজিকগুলো আমার খুব পরিচিত সিনেমার পরিচিত মিউজিক লাগছে না, মানে তথাকথিত পরিচিত লাগছে না। ঠিক যেমন ভাবে যখন মুরারি দ্বারা সুর করতেন, থিয়েটারে সুর করছেন, তারপরে শুভদীপ গুহর যখন আমরা সুর শুনছি, আমরা বুঝতে পারছি একটু আলাদা আলাদা রকম সুর হচ্ছে, আলাদা একটা অন্য চলনে। তো বাংলা সিনেমায় সত্যিই কি সেইভাবে সুর নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট হয়েছে? হ্যাঁ, হয়েছে তো নিশ্চয়ই, 100 বার হয়েছে। তবে মানে সিনেমার এখনকার যে পরিস্থিতিতে সিনেমা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কি খুবই ইনফ্লুয়েন্সড বাই সাউথ। সেটাই তো মনে হচ্ছে। এইবারে সেই মিউজিকটা করতে আমার একটু ভালো লাগে না, কিন্তু কমার্শিয়াল সিনেমা সেটাই ডিমান্ড। তুমি যদি কমার্শিয়াল সিনেমা করো, তোমাকে ওই হেভি ট্র্যাকস প্রডিউস করতেই হবে।
সেটা ইজ মানে ইটস এ চয়েস, কিন্তু আমি বলবো যে বাংলা সিনেমার মিউজিক কখনো এরকম তো ছিল না। আমি আমার ছোটোবেলার যা সিনেমা দেখা, আমার যা বোধ, যে সিনেমা আমার ভালো লাগে, সেগুলো তো একেবারেই এরকম না। সেগুলো তো দে আর বিউটিফুল, মানে অসাধারণ মিউজিক। সেটা তো ছিল, যেমন সলিল চৌধুরী যখন শুরু করছে একদম অসাধারণ। একেবারেই অন্য ধরনের একটা একদম, সাউন্ডস্কেপ নিয়ে একদম, আসছেন তিনি। একদম। তারপরে যখন আমরা ধরো উত্তরার মতন সিনেমাগুলো পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকসঙ্গীত বা লোকফর্ম, লোকবাদ্য সব কিছু মিলেমিশে যাচ্ছে কিভাবে, যখন অভিজিৎ দার মতন মানুষরা সুর করছেন সেই সমস্ত জায়গায়। কিন্তু এখানে কি কোথাও একটা হতাশ লাগে না একজন সুরকার হিসেবে, যে এই ধরনের কাজ তো পাওয়া যাচ্ছে কি সত্যি? না, কাজের স্কোপ তো সব জায়গায় কমে গেছে, সবাই কম কাজ করছে, এমন নয় যে সবাই দারুণ কাজ করছে। কাজ সবারই কমেছে, কারণ মার্কেট স্যাচুরেটেড হয়ে আছে। যে অ্যামাউন্ট অফ সিনেমা প্রডিউস হতো, এগুলো আরও যারা মানে থিয়েটার সিনেমার পুরনো লোক আরও আমার থেকে অনেক ভালো বলতে পারবে, কিন্তু আমি আমার চোখের সামনে যা দেখতে পাচ্ছি, বছরে এখন কটা সিনেমা আর বেরোয়, আর এর আগে তো 4 গুণ বেরোতো এর। কিন্তু মানে কমতে কমতে কমতে, কারণ কোনো সিনেমা হিট প্রডিউস করতে পারছে না। দিজ আর দ্য ফ্যাক্টস। হ্যাঁ, তো সে একটা লস করে একটা জিনিসকে, আর সিনেমা তো ফাইন্যান্সিয়ালি ভায়াবল একটা আর্ট, এটা থিয়েটার নয় যে তুমি একটু লস করেও থিয়েটার করবে, যদিও এখন সেটাও হয় না। থিয়েটারও এক্সপেন্সিভ হয়ে গেছে, কিন্তু সিনেমাটা তো ম্যাসিভলি এক্সপেন্সিভ। মানে ওখানে তো তোমাকে একটা গেইনের জায়গায় থাকতেই হবে, বা একটা ব্রেক ইভেনের জায়গায় এসে পৌঁছতে হবে। সেইটা না হলে কি করে করবে? এই করে তো সিনেমার মানে হল কমে গেছে, সবই কমে গেছে, বাজেট কমে গেছে, খুব অল্প বাজেটে সিনেমা হয়, সিনেমা বানাতে হয় অল্প করে, এবং অসম্ভব দ্রুত বানাতে হয়, কারণ যে প্রডিউসার টাকা দিচ্ছে সে একটা লম্বা সময় টাকা ফেলে রাখতে চায় না। তো মানে সিনেমার প্রি প্রোডাকশন যদি 1 বছরের ধরে হয়, পোস্ট প্রোডাকশনটা কিন্তু 2-3 মাসের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এটার পেছনে কি কোথাও একটা মনে হয় যে এটাও এক ধরনের কোথাও একটা প্ল্যানিং? কারণ আমাদের এই যে গ্রামান্তরের মানুষ একটা সময় ঢেলে সিনেমা দেখতো, এবং এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো, এতগুলো সিনেমা হল ছিল, রাতারাতি হঠাৎ করে প্রায় সবকটা বন্ধ হয়ে গেল অধিকাংশ, এবং সেখানে দখল করলো মাল্টিপ্লেক্সের মতন কিছু সিনেমা হল, এবং তাদের হাতেই কুক্ষিগত হয়ে রইল সিনেমাগুলো। এগুলো কি কোথাও মনে হয় যে এটা খুব স্বাভাবিক পরিবর্তনের ছন্দেই এসছে, নাকি এটার পিছনে একটা অন্য কিছু মনে হয়? আমি উত্তর দেওয়ার ঠিক লোক নই এটার, কিন্তু চারিপাশেই তো তাই হয়েছে, এমন তো নয়। কিন্তু ইটস বিজনেস, আর বিজনেস বিষয়টা তো একটু মানে খুব সিম্পলি করে বলতে গেলে, যেখানে বেশি প্রফিট সেটা, মানে ও তো তোমার ভালো খারাপ দেখবে না, সমাজের ভালো খারাপ দেখবে না। দ্যাট ইজ বিজনেস, সিম্পল, প্লেন অ্যান্ড স্ট্রেট। তো ওর যেটাতে বেশি মুনাফা ও সেটাই করবে, তাতে যদি সব হল কালকে ওকে সিনেমা বন্ধ করে অন্য কিছু করতে, ও সেটা করবে। দ্যাট ইজ দ্য বিজনেস না, মানে বিজনেস তো তাই, যত প্রফিট ওই দিকেই ও যেতে থাকবে। তো দিস ইজ প্রফিটেবল বিজনেস, সেই জন্যই হচ্ছে এটা। ওইগুলো তত প্রফিট ছিল না বলে ওগুলো বন্ধ হয়েছে। কিন্তু অবশ্যই তাই যে মানুষের সিনেমা দেখার যে বহর ছিল মানে আউটসাইড কলকাতা, সেটা তো অবশ্যই কমে গেছে, আরও কমে গেছে, এখন তো ফোন এসে গেছে। কিন্তু সিনেমা তো এখন ফোনেও আছে, অর্থাৎ আমি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছি, সেই সমস্ত জায়গায়ও তো অনেক এক্সপেরিমেন্ট হতে পারতো। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গে, যে বিজনেস অবশ্যই থাকবেই, ছিল, হয়তো আগামী দিনেও থাকবে, কিন্তু বিজনেস কি শিল্পকে সবসময় নিয়ন্ত্রণ করবে? এবং যদি তাই করে, তাহলে কি কখনো সত্যি এক্সপেরিমেন্ট করা সম্ভব শেষ পর্যন্ত? হ্যাঁ, সম্ভব, মানে তোমাকে রেশিওর মতো করে করতে হবে। তাই হয়, তাই করে সবাই, তাই করে। দেখো, সিনেমা অবশ্যই ইজ অ্যান আর্ট, কিন্তু ইটস এ বিজনেস টু, এবং বিজনেসটা ছেড়ে দিয়ে আর্ট এটা সম্ভব নয়, নট পসিবল। তোমাকে বিজনেসটাকে ভায়াবল জায়গায় ভাবতে হবে, তাহলেই তুমি ওই প্র্যাকটিসটায়, আর্ট প্র্যাকটিসটায় যেতে পারবে, মানে সিনেমার যে আর্ট প্র্যাকটিসটা। হ্যাঁ, তোমাকে 5টা সিনেমা বিজনেসের জন্য ভাবতে হবে, তোমাকে 2টো সিনেমা ওরম করে ভাবতে হবে। দ্যাট ইজ দ্য রেশিও, বা এই ধরন করে তোমাকে ভাগ করতে হবে। কিন্তু মানে এটা তো তোমার আমার হাতে নয়, এটা তো যে প্রডিউসার বা যে বানাচ্ছে তার হাতে, বুঝতে পেরেছো? সেই হাউসটার হাতে। যে সে যদি আজকে বছরে ভাবে যে 5টা সিনেমা করবে, তার 4টেই সে নয় কমার্শিয়াল সিনেমা করলো, একটি একটা অন্য রকমের সিনেমা করে দেখলো, সে জানে সেটাতে সে লসই হবে, কিন্তু সেটা করলো। সেটা তো করে লোকে, এখনও করে বলেই দেখি।
একটু বল্লভপুর নিয়ে একটা প্রশ্ন প্লিজ বলো বলো। সেটা হচ্ছে যে বল্লভপুর যখন আমরা সিনেমাটা দেখলাম, আমি যখন দেখলাম, আমার কাছে একটা জিনিস অসম্ভব ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল যে বাদলদার যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা একেবারে অক্ষত ছিল। ইভেন বাদলদার যে ডিরেকশন ছিল, বাদলদা তো স্ক্রিপ্টে পুরো ডিরেকশনের কাজটাও অনেকটা করে গেছেন, যে এইরকম চাদোয়াটা তৈরি হয়ে গেল, ওই হয়ে গেল, এই যে ছোট ছোট ডিরেকশনের সেগুলোও প্রায় অনির্বাণ অক্ষুণ্ণ রেখেছেন আর কি গোটা সিনেমাটা জুড়ে আর কি। মানে একবারে বাদলদার ডিরেকশনের সঙ্গে ও নিজেকে কিছুটা জুড়ে জুড়ে গেছেন আর কি, কিন্তু সেই ডিরেকশনটা কোথাও বাদ দিয়ে যায়নি। সুরের ক্ষেত্রে যখন তুমি এই সিনেমাটা নিয়ে সুরের কাজ করছো, তখন কি তোমারও সেই রকম একটা ড্রামাটিক জায়গা থেকে মনে হয়েছে, নাকি এটা সিনেমা বলে আলাদা তুমি ভেবেছো কিছু? না না, একেবারেই তা মনে হয়নি। যদিও গানের সুরগুলো দেবরাজ করেছে, কিন্তু বাকি মানে পুরো সিনেমাটাই তো খুব সুরেলা। আমার কখনোই তা মনে হয়নি। আমি খুব সিনেম্যাটিকভাবেই সিনেমাটাকে দেখেছি, সিনেম্যাটিক ট্রিটমেন্টই করেছি। যদি নাটক হতো আমি এত মিউজিকই করতাম না হয়তো, বা এরম করে তো করতামই না। সেটা কিন্তু একদমই সিনেমার জায়গায় দাঁড়িয়ে, মানে বড় দেখো সিনেমা কি, মানে আমি বলছি ফোনে সিনেমা দেখাটা তো সিনেমা নয়, বুঝতে পেরেছো? মানে সিনেমা ইজ লার্জার দেন লাইফ, বড় স্ক্রিনটা লাগবে, ওই সাউন্ডটা লাগবে, তোমাকে একটা জায়গায় যেতে হবে, দেখতে হবে, মানে না হলে উদ্যোগ লাগবে, একটা উদ্যোগ লাগবে। ওইটা ঘরের মধ্যে বসে বসে তো হবে না, মানে ওই নাহলে থ্রিলটা কি করে আসবে? ওটা তো অত বড় স্ক্রিনটায় না দেখলে হবে না, এটা তো হতে হবে তোমার সাথে। এইগুলো তো মানে কোনোভাবেই ওই যে এক্সপিরিয়েন্স তুমি যেটা অ্যাবজর্ব করবে, সেইটা তো কোনোভাবেই তুমি ফোনের মধ্যে বসে কানে হেডফোন লাগিয়ে যত ডলবি হেডফোনই লাগাও না কেন, সেটা কোনোদিন হতে পারে না। আবার একটু হুলিগানিজমে ফিরবো। তোমাদের একটা কথা বলছো যে তোমরা নিজেরা উদ্যোগ নিয়ে অনুষ্ঠান করছো, বিভিন্ন জায়গায় করবে, এটাই তোমাদের একটা জায়গা, আর কিছু কল শো আসবে। কিন্তু হুলিগানিজম যেভাবে এগোচ্ছে, অন্তত তারা গানে যে সময়টাকে ধরার চেষ্টা করছে এবং সমস্ত কিছুকে রেখে দিয়ে, মানে এই সময়ের রাজনীতি, এই সময়ের অর্থনীতি, এই সময় মানুষের বেদনা, ব্যথা, যন্ত্রণা এবং আনন্দ, যেখানে সব মিলেমিশে সেই মেলার মাঠে ভিড় করছে, এই রকম কাজগুলো সত্যি কি এই ধরনের গানের অনুষ্ঠানের প্রচুর শো পাওয়া সম্ভব বলে মনে হয়? মানে তোমরা কি মনে করছো? আমরা প্রচুর শো করতে চাইছিও তো না, এমন তো আমাদের দাবি নেই যে আমাদের প্রচুর শো করতে হবে না। দেখো আমরা সবাই বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে আছি, এরপরে আমরা হুলিগানিজম করতে আসি। তো আমাদের কারুর কাছেই এত সময়ও নেই যে আমরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু হুলিগানিজমই করবো, অ্যান্ড দ্যাট ইজ নট দ্য মোটিভ অলসো। তো হুলিগানিজমের একটু কম শোই হবে, কিন্তু ভালো শো হবে। কিন্তু এটা কি কখনো মন খারাপ লাগবে না যে যেখানে দেখা গেল কলকাতার সমস্ত ব্যান্ডরা তারা পারফর্ম করছে, সেখানে হুলিগানিজম সেটা আমন্ত্রণই পেল না? যদি এরকম হয় সেটা কি মন খারাপ? সেটা তো হলোই, হ্যাঁ, 1 নভেম্বরই তো আমাদের শো ছিল, সেটা তো হলো না। তাহলে এই জায়গাটা কি বলবে, মানে এই হলো না, কেন হলো না? কেউ বলতে পারছে না, আমিও জিজ্ঞেস করছি কেন হলো না, জানি না। এটা কি মনে হয় যে তোমাদের তাহলে এই যে সময়কে সত্যি করে ধরতে চাওয়া, এটা একটা কারণ হতে পারে? না, আমার তা মনে হয় না, আমি জানি না, মানে এটা কোনো সময় মানে এই এতটা না না, আমার ধারণা তা নয়, মানে এত ফ্র্যাজাইল নয় পাওয়ার হোল্ডার্সরা। যদি তাই হতো তাহলে আমার পুরনো একটা ঘটনার কথা মনে পড়লো। তাহলে অনুব্রত মণ্ডল এতটা রিয়্যাক্ট করলেন কেন শঙ্খ ঘোষের কবিতায়, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন? মানে আমি বলছি শিল্প যদি এতটাই সহজ হয় যে এটা তো সবাই বোঝবার কথা নয়, তাহলে অনুব্রত মণ্ডল কেন শঙ্খ ঘোষের মতন কবির কবিতা এরকম একটা রিয়্যাক্ট করলেন? হ্যাঁ, অবশ্যই আমরা একটা অন্য রকমের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা তো ঠিক। সময়গুলো তো পাল্টে গেছে, কবি তো যে সম্মান কবি পেতেন সেই সম্মান তো কবি আজ পান না, সবাই আর্টিস্টরাও তাই না? তার তো এটা কিন্তু সব জায়গাতে, আমি বলছি তুমি আর্টের ক্ষেত্রে ভেবো না, সব জায়গাতেই দের ইজ আ স্লাইড ডাউন। তুমি সব স্পিয়ারেই দেখো, তুমি যদি মানে সাংবাদিকতা দেখো, তুমি সব জায়গাতেই দেখো, দের ইজ একটা ডাউন হিল আছে এটার, এই সময়টার। মানে আমাদের কিছু করার নেই, কিন্তু মানে উই আর ইন আ ডাউন হিল। তো সব কিছু মানে
ভ্যালুসগুলো একটু তলার দিকেই যাচ্ছে। ভ্যালুসগুলো কমে যাচ্ছে আর কি। না, প্রায় অনেকটা সময় আমরা কাটালাম এবং এইখানে এই গোটা সময়টা জুড়ে বেশ অনেক ধরনের কথা হলো। সব থেকে বড় কথা হলো যে এই সময়ের কথা হলো, এই সময়ের শিল্প, এই সময়ের গান, সেটা নিয়ে কথা হলো। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যদি যাই, সেটা হচ্ছে যে পারিবারিক জায়গা থেকে থিয়েটারের চর্চা এবং তারপরে সঙ্গীতের প্রতি আগ্রহ, এবং তারপরে বিশেষ করে হয়তো থিয়েটারের সূত্র ধরেই গ্রামাঞ্চলে যাওয়া, সেখানকার গ্রাম্য শিল্পী বা লোকায়ত শিল্পী তাদের কাছ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ, এবং শেষ পর্যন্ত সেটা থিয়েটারের মিউজিকে অথবা সিনেমা বা এই ধরনের মিউজিকের মধ্যে সেটাকে তার প্রয়োগ বা ব্যবহার করার একটা জায়গা। এইখানে কি কোথাও গায়ক শুভদীপ ঢেকে গেল? দেখো, আমার তো মানে গায়ক হওয়ার বাসনা ছিল না, মিউজিশিয়ান হওয়ার বাসনাই ছিল। তোমার গলার রেঞ্জ, তোমার ওই যে জায়গাটা, যেটা গায়ক শ্রোতা হিসেবে যে যাকে আমরা পেতাম একটা সময়, সে কি কোথাও হারিয়ে যাচ্ছে? আমার মনে হয় না। আবার গান হবে, আরও গান আসবে, গান বেরোবে, আমাদের ধারণা সামনেই একটি গান বেরোবে। এবং কি হয় বলো তো, যখন তুমি সঙ্গীত পরিচালনা করো তখন তোমার গায়ক সত্তাটাকে পেছনে ছেড়েই দিতে হয়, না হলে ওই কাজটার প্রতি সৎ থাকা যায় না। কারণ সঙ্গীত পরিচালনার কাজটা এতটাই বড় একটা কাজ এবং এত বড় একটা দায়িত্ব যে ওটা তো প্রায় একটা ছবিকে বলো বা একটা থিয়েটারকে বলো ঘাড়ে করে পার করার মতো হয়ে যায়। সেটা খুব মানে বৃহৎ একটি কাজ। তখন আর ওই পার্সোনাল জায়গাটা এসে আর সামনে দাঁড়ায় না। তখন যদি মনে হয় যে আমার জায়গায় ও গাইলে ঠিক হবে, তাহলে সেটা দ্যাট ইজ দ্য মানে রাইট কল ফর দ্যাট। তো সেই যে কোনো একটা রোলের প্রতি তো তোমাকে সৎ থাকতে হবে। এবার যখন আমাকে কেউ সিনেমায় ডাকছে বা আমাকে কোনো একটা কম্পোজিশনের জন্য ডাকছে, ডেকে বলছে যে এটা তোমার দায়িত্ব, তুমি এটাকে মানে ডিজাইন করো, ডাইরেক্ট করো, তো ডাইরেক্টর হিসেবে তো আমার সবার আগের কাজটা হচ্ছে গিয়ে টু অ্যাসাইন দ্য বেস্ট পিপল ইন দ্য বেস্ট প্লেসেস, সেইটাই। এবারে ধরো বিশেষ করে যেমন সিনেমার গান, সিনেমার গানের জন্য একটা অন্য রকমের গলার প্রয়োজন হয় প্লেব্যাকের জন্য। সেটা সব গলায় তো হয় না, মানে যতই একটু অন্য রকমের গান হলে হতে পারে, বুঝতে পেরেছো? সেই রকম। এবং আমার তা মনে হয় না, মানে একটা কাজ করতে করতে তো একটা সময় চলে যায়, তখন পিছনে ফিরে দেখা যায়, তখন মনে হয় যে হ্যাঁ তাই তো, অনেকগুলো দিনই তো গান গাওয়া হয়নি, ঠিকই, কিন্তু যখন কাজটার মধ্যে আছে তখন কিন্তু এটা কখনো মনে হয়নি। সেই ক্ষেত্রে অনেকটা মনে হয় হুলিগানিজমে এসে, হুলিগানিজমে তো আমরা তিনজনেই গান গাই। হুলিগানিজম তো আবার ওভার ক্রাউডেড উইথ সিঙ্গার্স, তিনজনই গান গাই, তার উপরে আবার আমাদের যেগুলো আছে ওরাও গায় আমাদের সাথে, তো সব হই হুল্লোড় করে গান হয় ওখানে। ওখানে তো কোনো ওয়ান সিঙ্গার নয়, বরং এই প্রসঙ্গ থেকে আবার একটু কুটকচালির মতন প্রশ্ন করব। প্রশ্নটা একটু মানে কুট হবে, তার এই কারণেই যে এখন তো খুব ভাইরালের যুগ। গান যখন তোমরা তৈরি করছো, তোমরাও তো চাও যে সেই গানগুলো খুব ভাইরাল হোক, মানুষ ভাইরাল হবে না, অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাক, আপাতত পৌঁছে যাক প্রাথমিকভাবে, তারপর মানুষ তো বিচার করবেন ভালো খারাপ ইত্যাদি। তো সেই রকম একটা জায়গা থেকে যে হুলিগানিজমে এই যে সমবেত একটা দল, যেখানে সবারই একটা খুব আন্তরিক একটা অংশগ্রহণ আছে, সেখানে একজন অনেক উচ্চতায় আর কি, মানে তার খ্যাতি পরিচয়, সেইটা কোথাও কি ঢেকে ফেলে না? বাকি সামগ্রিক জায়গাটাকে ঢেকে ফেলার অনেক কি সুযোগ ঘটে না? ফেলে, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অসুবিধাটা হয় না, তার কারণ হচ্ছে গিয়ে আমরা অনেক অনেক দিনের বন্ধু বান্ধব আর কি, আজকের নয়। মানে যখন খ্যাতি হয়নি তখনকার বন্ধু বান্ধব, তো বুঝতে পেরেছো? এমন নয় যে খ্যাতির পরে এসে বন্ধুত্ব হয়েছে। মানে আমরা যে কাজ করেছি সেটা 2012-13 সাল থেকে আর কি, তখন কোনো খ্যাতির আশেপাশেই নেই আর কি, কেউই নেই, আমরা জীবন শুরু করেছি সবে। তো সেই সময়ের যে একটা বোঝাপড়া হয়ে গেছিলো, যেটা একটা তারের কানেকশন হয় না, সেইটা তো হয়ে গেছে। তো সেইটার আর কোনো দিনই কখনোই অসুবিধা করেনি। ওই 3 Idiots-এর একটা কথা ছিল না, যে বন্ধু যদি ফেল করে খুব কষ্ট হয়, বন্ধু ফার্স্ট যদি হয়ে যায় তাহলে আরো বেশি কষ্ট হয় না। তবে তা নয়, বরং আমার বন্ধু বান্ধবরা জীবনে এত এগিয়ে গেছে, সেটা আমাকে খুব মানে আমোদই দিয়েছে, খুব আনন্দই দিয়েছে। কারণ কোনো বন্ধুই এগিয়ে গেলে সে কিন্তু পরের জনের হাত ধরে, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমরা কিন্তু হাত ধরেই কাজ করেছি, বুঝতে পেরেছো? মানে এই জন্য মানে
সামহাউ মানে ওয়ার্ক রিলেশনটা তো খুব একটু অন্য রকমের হয়, আমার ক্ষেত্রে তা নয়। মানে আমার বরং কাজের সূত্রে বন্ধুভাগ্য বড় ভালো, খুব সুন্দর বন্ধু বান্ধব। মানে যে কজন আছে সবাই আমার বন্ধু নয়, আমি সেটা জানি। প্রফেশনালি অনেকের সাথেই হেসে খেলে সবই করতে হয়, সেটাই আমাদের কাজ, আমারও কাজ। সবার সাথে দারুণ সম্পর্ক মেনটেন করাটাই ঠিক, কারণ দ্যাট ইজ প্রফেশনালিজম। কিন্তু যে কজন বন্ধু আছে সে কজন একেবারেই বন্ধু আছে, তাদের সঙ্গে মানে বন্ধুত্বটাই অনেক গভীর আর কি। পারিবারিক স্তরের বন্ধু আর কি। তো সেইটা কখনো ঘাটাঘাটি হয়নি, মানে টিল নাও। আমি তোমাকে বললাম তো, এই সবার সাথে এত অ্যাসোসিয়েশন 15-16 বছর হয়ে গেছে, মানে একটা দিনের জন্য এটা এদিক ওদিক হয়নি। এখন অবধি তো মানে ইটস গোয়িং ভেরি গুড, ভেরি স্ট্রং। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে শুভদীপ আগামী দিনে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চায় এবং কিভাবে দেখতে চায়? এক হচ্ছে শুভদীপ একটু কাজ কম করতে চায়, এত কাজ করে পারছে না, খুব ক্লান্ত। মানে আমি শেষ 2-2.5 বছর ধরেই খুব ক্লান্ত হয়ে গেছি, এবং মানে বিশেষ করে মানে সিনেমা সিরিজ খুব মানে ওই যেটা বললাম খুব দায়িত্বের কাজ হয়তো, এবং অনেকটা সময় দিতে হয় তাকে, একটু পরিশ্রান্ত লাগে, একটু ব্রেক নেওয়ার চেষ্টা করছি। সেই ব্রেকটা আমাকে হুলিগানিজম দিচ্ছে, কারণ হুলিগানিজমের ট্যুর থাকছে, বাইরে শো থাকছে, এবং আমার খুব ইচ্ছা আছে যে একটি মানে যেটা কখনোই করিনি সেটা হচ্ছে একটা সোলো প্রজেক্ট করার। অনেকগুলো আইডিয়াস মাথার মধ্যে বছরের পর বছর রয়েই গেছে, খালি লোকের মানে অন্যের কাজ করতে গিয়ে সেগুলোকে ফলো করা হয়নি। সেইটা যদি করা যায়, সেইটার একটা ইচ্ছা আছে। এই আর বাকি তো যেরকম থিয়েটার করি, একটু থিয়েটার করার চেষ্টা করছি, আর একটু নতুন করে, একটু বেশি করে, অল্প মানে বেছে। মানে সেটা কি গ্ল্যামারের জন্য নাকি? না 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 না, থিয়েটার তো আমার ভালো লাগে করতে। না, এই যে বেছে শব্দটার জন্য বেছে হচ্ছে গিয়ে মানে এবার বাজে থিয়েটার করবো না। আচ্ছা, মানে আমি তো এখন ওইটুকু প্রিভিলেজ মানে পাই আর কি, যে আমি একটু বেছে থিয়েটার করতে পারি, যেটা একসময় একদমই হতো না, কারণ সংসার চালাতে হতো। তো তখন যা থিয়েটার আসতো তাই করার চেষ্টা করতে হতো। কিন্তু এখন তো সেটা নয়, এখন আমি একটু বেছে করতে পারি। যেমন একটা থিয়েটার করব আমি অবন্তীর সাথে, অবন্তী চক্রবর্তী, ও ট্রোজান উমেন নিয়ে একটা কাজ করবে। আমরা এটি কাজ করলাম ওর সাথে, নটি বিনোদিনীর ওপরেই, তোমার বিনোদিনী অপেরা, সেটা খুবই সাকসেসফুল একটি কাজ। ওর সাথে পরে একটি কাজ আমি করব সামনের বছর। তার এই গোটা বছর রেইকি হলো, আমরা ইস্তানবুল গেলাম, ওখানকার মিউজিশিয়ানদের সাথে কাজ করলাম, আরও একবার হয়তো যাব, একটু ট্রয়ের ওই দিকেই যাব। এবার ফিরে এসে আমরা এখানে ট্রোজান উমেন করব। তো সেটা একটা খুব অন্য রকমের কাজই হবে বলে আমার ধারণা। এই রকম মানে একটু ভালো কাজ করতে চাইছি থিয়েটারে, যেগুলো একটু অন্য স্বাদ আনবে, একটু অন্য, যার পেছনে এই রিসার্চটা আছে। মানে ঘরে ঘরে থিয়েটারটা আর এখন এই বয়সে করতে চাই না, ওইটাই। বেশ, অনেক শুভেচ্ছা রইল। তবে আমাদের এই পর্বটা শেষ হবে একটা র্যাপিড ফায়ার আচ্ছা চলো থেকে, একটা প্রশ্ন পরপর, এবং একবারে না ভেবে উত্তর দিতে হবে। না ভেবে কি আর উত্তর হয়? ব্রেন কাজই করে না, মানে ব্রেনকে বেশি সময় দেওয়া যাবে না আর কি ভাবানোর জন্য। মানে যা স্পন্টেনিয়াসলি মনে আসে তাই বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রোতস্কি না ব্রেটল ব্রেক্ট? গ্রাডভস্কি। বাদল সরকার না শম্ভু মিত্র? বাদল সরকার। অঞ্জন দত্ত না কবির সুমন? কবির সুমন। মমতা না মোদি? মমতা। তুলসী চক্রবর্তী না রবি ঘোষ? রে বাবা, এটা কঠিন। তুলসী চক্রবর্তী। কাঞ্চন না রুদ্রনীল? রুদ্রনীল। চন্দ্রবিন্দু না হুলিগানিজম? চন্দ্রবিন্দু। অভিষেক না শুভেন্দু? অভিষেক। ট্রাম্প না পুতিন? পুতিন। অনির্বাণ না দেবশঙ্কর? মঞ্চের জন্য বলছো? অবশ্যই মঞ্চে। টাফ কল এটা, অনির্বাণই। বেশ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুজাতা। আমরা এইরকমই অতিথিদের নিয়ে আবারও শুনবো তোমায় এই অনুষ্ঠানে বারবার করে ফিরে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, একদম সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ এই বিশেষ অতিথিদের অন্তরের কথা এবং তাদের যে শিল্প জীবনের কথা বা রাজনৈতিক জীবনের কথা,
তারা অকপটে এখানেই একমাত্র বলতে পারেন, আন্তরিকভাবে বলতে পারেন। আর সে কারণে আপনাদের আরও একবার ধন্যবাদ। নমস্কার।